প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ইতোমধ্যেই আমাদের কিংবদন্তি কাপ্তান নূরকে নিয়ে বেশ কটি আলোচনা আপনারা শুনেছেন। আজকে নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আসলে রাজনৈতিক কোনো দর্শনে আক্রান্ত নই, যেহেতু বর্ষিয়ান কাপ্তান নূর জীবনে নানা ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছেন, সুতরাং তার অভিজ্ঞতাও একটা সমুদ্রের মতো গভীর। সেই গভীর অভিজ্ঞতার কিছুটা রোমাঞ্চকর, কিছুটা বিব্রতকর, কিছুটা অজানার পথে অনুসন্ধানের মতো বিষয়গুলো আমরা কাদা খোঁচা পাখির মতো খুঁচে খুঁচে বের করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কাপ্তান নূর কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সুবাদে বঙ্গবন্ধুর সঙ্গেও অনেকবার দেখা হয়েছে কাপ্তান নূরের। এছাড়া জিয়াউর রহমান তার কোর্স ম্যাট ছিলেন। সুতরাং এই বটবৃক্ষের কাছ থেকে আমরা মূলত ঘটনার পরম্পরায় কিছু অজানা কাহিনী জানতে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের শ্বশুর এবং শাশুড়ির পরিণয়ের গল্প আজ আমরা জানব। জনাব কাপ্তান নূর, আপনি তো অনেকগুলো গল্প আমাদেরকে বলেছেন, এগুলো জীবনের গল্প, এবং এই গল্পগুলো থেকে অসংখ্য দর্শক উপকৃত হয়েছেন। তারা নতুন কিছু জানতে পেরেছেন। তারা যেমন প্রেরণা পেয়েছেন, ঠিক তেমনি ইতিহাসের অন্ধ কানা গলিতে নতুন তথ্যানুসন্ধান করেছেন। এখন আপনার কাছে জানতে চাইছি যে আপনি জীবন্ত সাক্ষীর মতো দাঁড়িয়ে আছেন, এই ঘটনাগুলো আপনার বুকে ধারণ করে আছেন। বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের শ্বশুর এম এ খান, তার বিয়ে কিভাবে হলো বা তার প্রেম, এই বিষয়ে আপনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে বা আপনার সামনেই এগুলো ঘটেছে, সেখান থেকে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ মানিক ভাই। আমার শরীরটা একটু অসুস্থ, গলাও ঠিক ভালো চলছে না, তবু আপনার অনুরোধ তো রাখতেই হবে। আজ হাজির দিলাম। কদিন আগে অবশ্যই জিয়াউর রহমান সম্বন্ধে আমার কোর্সমেট, তার গল্প তো আমি শুনিয়েছি। তারেক রহমানের শ্বশুর সম্বন্ধে যদি বলতে হয়, এবং প্রথমে যে কথাটা বলতে হয় যে এই যে জিয়াউর রহমান সম্বন্ধে আমি যে গল্প বলেছি, সেটা অসংখ্য ধন্যবাদ দিতে চাই আপনার টিভির অসংখ্য অগণিত দর্শক যারা এটা ভিউ করেছেন, যেটা অনেক রেকর্ড ব্রেক করেছে। আমি সমস্ত শ্রোতাকে অজস্র ধন্যবাদ জানাই যে আমার এই কাহিনিগুলো শুনে আপনারা আনন্দ পেয়েছেন। আজকে জামাইকে রেখে ধরলাম শ্বশুরকে আপনারা চাচ্ছেন। ডেফিনেটলি তার শ্বশুর এম এ খান, তার ডাকনাম ছিল মাঠু। আমার প্রিয় মাঠু ভাই আমার থেকে বছর তিনেকের সিনিয়র ছিলেন। আমার মেজ ভাই মিস্টার আমানুল্লাহ, তার ক্লাস ফলো ছিল। সেখান থেকে শুরু করতে চাই। আমার বাড়ি মালিবাগে, আর শান্তিনগরে থাকতো মাঠু। মাঠু অত্যন্ত রিচ ফ্যামিলি থেকে এসেছিল। তারেক রহমানের শ্বশুর মাঠু। আপনার সমবয়সী ছিলেন? না, আমার থেকে প্রায় 3 বছরের সিনিয়র ছিলেন, 3 ক্লাস উপরে পড়তেন। আমার মেজ ভাইয়ের সাথে পড়তেন, তার নাম ছিল আমানুল্লাহ, এবং তার বাড়ি ছিল শান্তিনগরেই। এবং মাঠুর ফ্যামিলি হলো সিলেট থেকে এসেছিল। তার ফাদার ছিল আইসিএস, তার বড় আঙ্কেল কিংবা ভাই ছিল কর্নেল ওসমানী, পরে যিনি জেনারেল ওসমানী হয়, উনি ওই ফ্যামিলির ছেলে। এবং শান্তিনগরে মাঠু সাহেবের ভাই জেনারেল ওসমানী? হ্যাঁ জি, আপন ভাই। আপন না হলেও কাজিন হবে। তো মাঠু ছিল। আমার একটা ক্লাব ছিল বাচ্চাদের, সিওসি, ওটার ভাইস প্রেসিডেন্ট ছিল। সিওসি মানে চিলড্রেন্স ওন ক্লাব। এটা আমি বলতে চাই স্বাধীনতার পূর্বের কথা। 1900 কবে আমরা চলে আসলাম? আমরা 1947 যখন চলে আসলাম, আমি এসে ভর্তি হলাম সেন্ট গ্রেগরি স্কুলে বাবার হাত ধরে। 7, 8, 9, 10 সেন্ট গ্রেগরিতে পড়তাম। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো 50 সালে। তখন মাঠু আমার থেকে 3 বছরের সিনিয়র ছিল। বোধহয় ঢাকা কলেজ পাস করে বোধহয় ফার্স্ট ইয়ারে উঠেছি ইউনিভার্সিটিতে। সে এসে বলল, নুরুদ্দিন, তুই হলি ট্যাংরার ভাই। আমার মেজো ভাইয়ের ডাকনাম ছিল ট্যাংরা। তুই যদি ট্যাংরার ভাই, আমি তোকে ল্যাংড়া করে দিব তুই যদি ভালো পরীক্ষা না দিস। তো আমি ভালো পরীক্ষা কী করে দিব, আমার তো কোনো টিচার নাই। বলে আমি তো টিচার হব। এই বলে সে আমাকে 6 মাস আমাকে কোচিং করেছিল এই মাঠু ভাই, মানে এম এ খান। এবং ইনশাআল্লাহ আমি প্রথম ডিভিশনে পাশ করেছিলাম। আচ্ছা আচ্ছা, জনাব মাঠু আপনাকে অনুপ্রেরণা দিলেন, আপনি খুব ভালো ফলাফল করলেন। তার প্রেম, বিয়ে, এই সংক্রান্ত আপনার কিছু স্মৃতি আছে, অভিজ্ঞতা আছে, মজার গল্প, সেটা যদি আমাদেরকে বলেন। সেটা হচ্ছে, আমার দেশ হলো শৈলকুপা, আর কবি গোলাম মোস্তফা, যিনি বিশ্বকবি রচনা করেছিলেন, কবি গোলাম মোস্তফা, তিনিও শৈলকুপার, এবং উনি আমার সম্পর্কে ফুফা হতেন।
তার বড় ওয়াইফের দুটো ছেলে ছিল, একজন মুস্তফা মনোয়ার, ডাক নাম মন্টু, আর তার বড় ছিল আজিজ। আচ্ছা, আজিজ সুন্দর ছবি আঁকতো, ইয়ে করতো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসতো। আর মন্টু মানে মনোয়ার, সে ছিল খুব সুন্দর আর্টিস্ট। এরা দুজন, মন্টু আমাদের বাসায় আসতো না, কিন্তু তার বড়টা আসতো। আর আমি তো গোলাম মোস্তফার বাড়িতে যে পাগলের মতো পড়ে থাকতাম, কারণ ওখানে কবি গোলাম মোস্তফার দ্বিতীয় ওয়াইফ ছিল, তার একটা ভাই ছিল, তার নাম ছিল পাশা। আচ্ছা, পাশা ছিল দুর্দান্ত পিয়ানো বাজাতো, বাংলাদেশে এত সুন্দর পিয়ানো, আজকে সে জীবিত নাই, ইয়াংকালে মারা যায়। পাশা তার নাম ছিল, দুর্দান্ত পিয়ানিস্ট ছিল। আচ্ছা আচ্ছা, তো মাঠু সাহেবের গল্পের সঙ্গে এটার সম্পৃক্ততা আছে কি? সম্পৃক্ত আছে, কারণ এই যে পাশার কথা বললাম, পাশার একটা বোন ছিল, গোলাম মোস্তফার মেয়ে হলো, গোলাম মোস্তফার ছোট শালী। গোলাম মোস্তফা দ্বিতীয় বিয়ে করেছিল, তার শালী ছিল পাশা, তার বোন ছিল, ডাকনাম ছিল গুলু, ভালো নাম ছিল গুলবানু। এই গুলবানুর সাথেই তো বিয়ে হয়েছিল আমাদের জনাব এম এ খানের, জনাব এম এ খান মানে মাঠু, যাকে আপনি মাঠু বলছেন। এবং বিয়েটার ঘটক ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আপনি ভাবলেন আমি কি করে ঘটক হলাম? কারণ মাঠু ভাই আমার সিনিয়র মেজে ভাইয়ের বন্ধু, আর গোলাম মোস্তফা আমার ফুফা, ওই বাড়িতে আনাগোনা ছিল। মাঠুও যেত নুরুদ্দিন, আমিও যাব পাশার ইয়ে শুনতে, পিয়ানো শুনতে। মাঠু ভাইও যেতেন, আমরাও যেতাম। সেইখানে দেখা হয় গুলুর সাথে গুলবানু ধানমন্ডি 5 নম্বরে, হয়তো এখনও জীবিত দেখেছি আমি জানি না। গুলবানু সেই পিয়ানোর শুনতে গিয়েই এম এ খান এবং গুলবানু দুজনে পরিচয় হয়, তারপর প্রেম হয়। কিভাবে কি হলো বলুন? তাদের মধ্যে প্রেম কিভাবে কি হলো তারাই জানে, কিন্তু আমাকে মাঠু ভাই বললো, নুরুদ্দিন তুই তো আমার 3 বছরের জুনিয়র, আমি তোর মেজো ভাইয়ের বন্ধু, তোর মেজো ভাইয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার পেটের অসুখ সে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ঠিক করে দিয়েছে, তো সেটা তো ভালো করেছে, আমি তো সুস্থ। কিন্তু আমি ওই গোলাম মোস্তফার শালী যেটা গুলু, তাকে বিয়ে করতে চাই। মানে চমৎকার, কী করবো আমি? তুমি ঘটকারি করো, তোমার ফুফা। ঠিক আছে, আমি আমার মেজো ভাইকে নিয়ে আমি চলে গেলাম আমার ফুফার বাড়ি। কবি গোলাম মোস্তফা আমাদের দেখে বললো, কী খবর? আমার ফুফা হয়। তখন আমি বললাম যে আপনার ছোট শালী গুলু, ওর কি বিয়ে দেবেন? বলে বিয়ে তো বয়স হয়েছে নিশ্চয়ই, কেন দেবো না, কেন কোনো ভালো ছেলে আছে? আমি বললাম হ্যাঁ আছে। ওদেরকে আমি তখন মাঠু ভাইয়ের কথা বললাম, তার ফ্যামিলির কথা বললাম, তার ফ্যামিলিতে একটু আগে বললাম, তার ফাদার ছিল ICS, তারপরে তার বড় আঙ্কেল ছিল কর্নেল ওসমানী, যেটা পরে জেনারেল ওসমানী হয়, এবং সবই ছিল। এগুলো সব বললাম। এবং সে যে নেভিতে চান্স পাচ্ছে, নেভিতে তখন কি পেয়েছে না পরীক্ষা দিয়েছে এবং তার রেজাল্ট বেরোবে। এবং আমাকে উৎসাহ দিয়েছিল, আমি এয়ারফোর্সের জন্য পরীক্ষা দিয়েছিলাম, উত্তীর্ণ হয়েছিলাম। আমাকে ট্রেনিং দিয়েছিল মাঠু ভাই, এবং সেও পাশ করলো, নেভিতে চান্স পেয়ে গেল, নেভিতে যাবে। নেভিতে যখন যাবে, বাংলাদেশে কোনো নেভাল একাডেমি ছিল না, তখন বললো আপনি ওয়েট ফর 6 months, উইল টেক ইউ টু ইংল্যান্ড। মাঠু ভাইকে ইংল্যান্ড নিয়ে যাবে ট্রেনিং দিতে, কারণ বাংলাদেশে নেভাল একাডেমি ছিল না। আর আমাকে মেডিকেল গ্রাউন্ডে 6 মাসের জন্য রেখে দিল, বলে 6 মাস পরে মেডিকেলি আমার চোখের কি একটা প্রবলেম ছিল, ঠিক হলে ইউ উইল বি গো টু এয়ারফোর্স কলেজ। আচ্ছা, এয়ারফোর্স কলেজ এই চলতেছিল সময়। তখন তাদের প্রেম তুঙ্গে উঠে গেছে। ততদিনে মাঠু ভাই আর গুলু, এদের প্রেম তুঙ্গে উঠে গেছে। মানে আপনি গোলাম মোস্তফা সাহেবের বাড়িতে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে, অ্যাডমিরাল এম এ খান এবং গুলবানু সাহেবান দুজনের পরিণয় করবার জন্য। এরপরে কি বিয়ে হয়ে গেল সাথে সাথে, নাকি প্রেম শুরু হলো, বা সম্পর্কের সুতো ধরে তাদের মধ্যে একটা খুনসুটি চলতে থাকলো? যে বড় ছেলে, প্রথম পক্ষের আজিজ ভাই, তা আমাদের বাড়িতে রোজই আসতো। সে খালি ছবি আঁকতে ইয়ে করতো, আর আমাকে খুব ভালোবাসতো। আমিও বললাম, কে আসতো? আজিজ, মোস্তফা আজিজ। উনি কি গোলাম মোস্তফা সাহেবের বড় ছেলে? বড় পক্ষের বড় ছেলে। আচ্ছা আচ্ছা। আর গুলু হলো শালী, দ্বিতীয় পক্ষের। গোলাম মোস্তফা সাহেবের দ্বিতীয় স্ত্রীর বোন ছিলেন গুলবানু। হ্যাঁ। আপনার সঙ্গে গোলাম মোস্তফা সাহেবের সম্পর্ক কি? ওনার ফুফা ছিলেন। আপন ফুফা? হ্যাঁ, আপন ফুফাই। আচ্ছা, তাহলে এখন গল্পটা আমরা এগোতে থাকি। কি হলো এরপর গুলবানু এবং এম এ খান সাহেবের? তখন আমি আমার মেজো ভাইকে নিয়ে কবি গোলাম মোস্তফার বাড়িতে গেলাম, এবং সঙ্গে নিয়ে গেলাম মাঠুকে। মাঠু দেখলো লম্বা চওড়া, এবং নেভিতে চান্স, সুদর্শন নেভিতে চান্স পেয়েছে। আর তার ফ্যামিলি সিলেটের, এত বড় ফ্যামিলি। গোলাম মোস্তফা এক কথায় রাজি হয়ে গেলেন যে ইয়েস, ইউ প্রসিড। গোলাম মোস্তফা রাজি হয়ে গেলেন এই ছেলেকে দেখেই মুগ্ধ হয়ে। তখন যারা প্রেমিকা তার তো মহা খুশি, পাশাও খুশি। পাশা সুন্দর গিটার বাজায়, আমাদের শোনায় দিল, বিরাট হয়েছে, হলো টলো।
আচ্ছা, কিন্তু যেটা একটা দুর্ঘটনা ঘটলো, বিয়ের একটা তারিখও পড়ে গেল, কিন্তু এখন বিয়ের ঘটনার যে দুর্ঘটনা সেটা বলবো, বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত হলো না। কেন হলো না সেটা বলি। সে বিয়ের ঠিক তারিখটা আমার মনে নাই। মাঠু মানে এম এ খান, অ্যাডমিরাল এম এ খান, তারা থাকতো শান্তিনগরে একটা দোতলা বাড়িতে। তার সামনে একটা পুকুর ছিল, তার সামনে তাজমহল নামে একটা বাড়ি ছিল। ফরিদ, আমার ফ্রেন্ড ছিল ফরিদ, তার বড় ভাই ছিল একটা পাইলট, কিছু নাম ভুলে যাচ্ছি, সবুজ ভাই। আচ্ছা, সবুজ ভাইয়ের কথা বলবো। প্রথম শহীদ 16ই ডিসেম্বর আমরা যখন ওই অনুষ্ঠানে, সারেন্ডার অনুষ্ঠানে ছিলাম, তার ঘণ্টাখানেক পরেই ঢাকা এয়ারপোর্টে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়। সেটা হলো প্রথম শহীদ হয়ে গেল বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের। সেটা ছিল সবুজ ভাই। আচ্ছা, আমার বন্ধু ফরিদ, টুনু, তার বড় ভাই মারা গেলেন। আচ্ছা, আচ্ছা, যা ওই টপিক থাক। তারপরে আমরা যখন গেলাম, রাজি হয়ে গেলেন, তখন আমরা ডেট ফিক্স করলাম যে তাহলে এই তারিখে আমরা বিয়ে করতে আসবো। মাঠু বললো, দুর্দান্ত কাজ করলো, তোমরা ভালো হলো। তো বিয়ের দিন দুপুরবেলা আমি অনেক আগে শান্তিনগরে এসে হাজির হলাম। ড্রেস ঠিকঠাক করে নিলাম, আর অন্যান্য আত্মীয় স্বজন সব রেডি হলো যে আমরা বরযাত্রী হয়ে যাব। আর গোলাম মোস্তফা তো তার বাড়িতে বিরাট লোককে দাওয়াত করে শান্তিনগরের যে পুলিশের এদিকে যে অফিস গেটটা আছে তার উল্টার দিকে কি একটা স্ট্যান্ড প্যালেস একটা আছে, তার পাশে গোলাম মোস্তফার বাড়ি। একতলা তো আমার বাড়ি ছিল, এখন বোধহয় 8তলা 10তলা কিছু একটা হবে মনে হয়, কারণ আগের বাড়ির চেয়ার আমি চিনি, মনে আছে। পরের চেয়ার আমি এখান থেকে, এটা গোলাম মোস্তফার বাড়ি, 5তলা 6তলা। আচ্ছা, নেমে সেখানে বিরাট লোকজন এসে হাজির, খানা পিনা রেডি করা হয়েছে। এখন দুঃখের জিনিস হলো, এম এ খান মানে মাহবুব আলী খান, ডাকনাম মাঠু ভাই, তার ফ্যামিলিতে তার যে ভাই বোন ছিল, তার অন্য একটা ভাই ছিল ডাক্তার, অন্য যারা ছিল বোনরা ছিল, এটা ছিল, সব বড় বড় ইয়ে ছিল। তাই তাদের কোনো ছেলে ছিল না ফ্যামিলিতে। তার শুধু বোনের একটা ছেলে ছিল, 9-10 পড়তে 9-10, আর কোনো ছেলে ছিল না, প্রত্যেকেরই মেয়ে। সমস্যাটা কি হলো? সমস্যা হলো, বিয়ের বর্ষে রেডি হচ্ছে, আমরাও রেডি। তো আমরা কী হলো, মাঠু ভাই চলো আমাদের রেডি হয়ে গাড়ি ফাড়ি সব দাঁড়ায় আছে, চল যাই। ও দেখ আমার একটা বোনের ছেলে এখনও ড্রেস পরে আসতে বললো, কই গেল। ওর মা বললো ও গেছে পুকুরে গোসল করতে, সামনে যে পুকুরটা ছিল ওই পুকুরে গোসল করতে গেছে। ও আসলে এই ড্রেসটা পরলে ওকে নিতেই হবে, তার আপন বোনের ছেলে। তারপরে বাড়িতে কান্নার রোল উঠে গেল। তার মা কাঁদতে কাঁদতে কোলে একটা বাচ্চা নিয়ে হাজির হলো। বোনটা ওই পুকুরে বরযাত্রী হয়ে যাবে, ডুবে মারা গেছে। আপন, এটা তো করুণ ঘটনা। গোলাম কি হলো, মাঠু ভাইয়ের আপন ছোট বোনের বাচ্চাটা ভাগ্নে। তখন মাঠু ভাই অবস্থা কাহিল হয়ে গেল। বরযাত্রী সব বলে কীভাবে এই অবস্থাতে আমরা বরযাত্রী নিয়ে যেতে পারবো না, একটা মৃতদেহ চলে এসছে। তো বরযাত্রী শেষ পর্যন্ত আমরা খবর পাঠালাম গোলাম মোস্তফার বাড়িতে যে আজকে আর বরযাত্রী আসতে পারবো না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। গোলাম মোস্তফা কথা শুনে বহুত চেতে মেতে গেল, রাগি ছিল, আমার হুপ রাগি ছিল। সে সমস্ত খানা পিনা সব লাথি দিয়ে রাস্তায় ফেলে দিল, ফৌজকে বেড়াই দিল, কী করলো যেন। ওদিকের ঘটনা আমরা পরে শুনেছি। আর এখানে কান্নার রুল, আমরা তো তখন অস্থির, কী করি। আচ্ছা, মানে এইভাবে হয়ে সেদিন আর আমরা বিয়েতে যেতে পারলাম না। আপনি বলেছিলেন যে এম এ খান সাহেবের বিয়ে ভেঙে গেল কারণ তার ভাগ্নে পুকুরে পানিতে ডুবে মারা যাবার কারণে। এরপরে কি আসলে গুলবানুর সঙ্গে বিয়েটার হলোই না, নাকি না বিয়ে হলো? না, বিয়ে তখন তো হলোই না। এবং তার 2-1 মাসের মধ্যেই এম এ খানের কাছে একটা লেটার অফ আসলো লন্ডন থেকে, যে নেভাল একাডেমিতে সে চান্স পেয়েছে, সে তাড়াতাড়ি চলে গেল। সে তখন তাড়াতাড়ি চলে গেল, কিন্তু আমাকে বলে গেল, দেখ নুরুদ্দিন, গুলবানুকে রেখে গেলাম, তোর ফুফার মেয়ে শালি দেখাশোনা করে রাখবি। আর আমি লন্ডন থেকে অন্তত সপ্তাহে না হোক 2 সপ্তাহ চিঠি লিখবো তোর কাছে, তোর ডিউটি হবে গুলবানুকে পৌঁছে দেওয়ার, সে যেন হারিয়ে না যায় আমার জীবন থেকে। মানে সে যেটা বিয়ে করতে গেছিলো, তার একটা প্রেমও এসে গেছিলো, তার জন্য প্রেম করেই তো বিয়ে করতে চেয়েছিল। অর্থাৎ আমি বললাম, তুমি কি বলছো, আমার তো দায়িত্ব, আর তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, কোচিং দিয়েছো, আর আমিও মনে হয় ইনশাআল্লাহ তোমার দোয়াতে এয়ারফোর্সে চান্স পেয়ে যেতে পারি। এইভাবে মাঠু ভাই অর্থাৎ এম এ খান চলে গেল লন্ডনে। সেখান থেকে 1 সপ্তাহ না হলেও 2 সপ্তাহ পর একটা চিঠি আসতো আমার কাছে, একটা চিঠি আমার জন্য, একটা চিঠি গুলবানুর জন্য। ওই গুলবানু মানে বুঝতে পেরেছি, সবাই বুঝতে পারছেন এসে যেত। তো আমি সেসব চিঠি চেষ্টা করতাম, যে গোলাম মোস্তফা যেহেতু আমার ফুফা ছিল, পাশাও ছিল, আমি ওইসব চিঠি হস্তান্তর করতাম। অনেক সময় হস্তান্তর করতে পারি, আমিও নানা ঝামেলায় পড়ে গেলাম, আমার ক্লাব নিয়ে ঝামেলায় পড়ে যেতাম। এভাবে দিন চলতে লাগলো।
চলতে 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 তারপরে এক সময় চিঠিপত্র আসাও কমে গেল এবং কম আসা শুরু করলো। কিছু চিঠিপত্র আমি পৌঁছালাম, কিছু আমার কাছে রয়ে গেল। ইতিমধ্যে আমি আবার এয়ারফোর্স থেকে কলেজ থেকে একটা কল আপ নোটিশ আসলো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর এয়ারফোর্স একাডেমি সালপুর, ইউ কাম। আমি তখন তাড়াতাড়ি একটা চিঠি ব্যাক করলাম মাটু ভাইকে, এম এ খানকে, যে তোমার চিঠি আর আমাকে এখন পাঠিও না, আমি এখন রিসার্চপুরের দিকে রওনা হচ্ছি, এবং তোমারই দোয়ায় তুমি আমাকে ট্রেনিং দিয়েছিলা, আমি এয়ারফোর্স একাডেমিতে চান্স পেয়েছি, তুমিও তো আগেই বছর বেরোবে, আমার বেরোতে লাগবে আরও 2 বছর। এইভাবে আমি চলে গেলাম এয়ারফোর্স কলেজে। তারপরে পাকিস্তানে চলে গেলাম, আর ও হয়ে গেল লন্ডনে। তারপরে 1955 সালে আমার জীবনের ঘটনা এরপরে হয়ে গেল যে আমি এয়ারফোর্স কলেজে যখন পাইলট ট্রেনিং করতে গেলাম তখন একটা প্লেন ক্র্যাশ করলাম। প্লেন ক্র্যাশ করাতে আমি বাড়িতে ফিরে আসবো, তখন আমি একটা দরখাস্ত দিলাম আর্মি হেডকোয়ার্টারে যে আমি প্লেন চালাতে পারলাম না, কিন্তু আমি আইএসসি পাস করেছি, আমাকে নেভি অথবা আর্মির জন্য কি বিবেচনা করা যায় না? ভাগ্যের কি লক্ষণ, আর্মি হেডকোয়ার্টার দিয়েছিল ইয়েস ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর আর্মি। আচ্ছা, এটা হলো 6 মাস পার হয়ে গেল। এয়ারফোর্স কলেজে প্লেন ধ্বংস করলাম, চলে আসলাম আর্মিতে চলে আসলাম কাকুল একাডেমি, কাকুলে চলে আসলাম। সেখানে আমি পেলাম জিয়াউর রহমান ইত্যাদি ইত্যাদি, আমার ফ্রেন্ড, 13 জন বন্ধুকে পেয়েছিলাম। সে গল্প তো আগে বলেছি। তারপরে আমি মাঝে মাঝে দেশে আসতাম, কখন আবার বিয়ের আঞ্জাম শুরু হলো বলছি। এরপরে আমি 1955 সালে পাকিস্তান মিলিটারি থেকে কমিশন পেয়ে গেলাম, সেকেন্ড লেফটেন্যান্ট হলাম। এবং অদ্ভুত ব্যাপার, ওই 55 সালের একটু আগেই হতে পারে, পরে হতে মারফুও কী কারণে যে ওই সময়ই নেভাল একাডেমি দেখেছে সাব লেফটেন্যান্ট নেভির কমিশন পেয়ে গেল। এটা আমি জানতাম শুধু, কিন্তু আমার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, কিছু নাই। তো যেহেতু আমাদের ট্রেনিং শেষ হয়ে 2 মাসের জন্য আমাদের ছুটি দিছে, ওকেও বোধহয় ছুটি দিয়েছিল আমার, বলে আমি জানি না। কিন্তু আমি ছুটিতে আমার মালিবাগের বাসায় এসে একদিন বিকেলবেলা ছুটিতে এসেছি, এখন সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে গেছি, আনন্দ ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি, বন্ধুবান্ধব আসছে, সন্ধ্যাবেলা বসে আছি আমার যে বর্তমান মালিবাগের বাসায়, সেখানে একটা 6তলা বিল্ডিং তখন হয়নি, 1তলা বাংলো বাড়িতে আমি বসে আছি। হঠাৎ একদিন বিকেলবেলা দেখি রাস্তা দিয়ে মালিবাগ ফার্স্ট লেনে একটা লম্বা একটা ছেলে প্রায় দৌড়াতে হাঁপাতে আসতেছে, ঢুকতেছে। এসে আমার দরজা ধক করলো, নুরুদ্দিন জলদি দরজা খোল। আমি একটু জানলা দিয়ে তাকায় দেখি লম্বা মতো একটা ছেলে, ঠিক চিনতে পারছিলাম না, একটু সদ্যসতা ভাবে গেছে, আর পিছনে বোরখা পরা এক মহিলা। বোরখা পরা এক মহিলা, কিছু বুঝতে পারছিলাম না সন্ধ্যাবেলা। তাদের কী হলো, দরজা খুললাম, তখন লাফ দিয়ে ঢুকলো। তাকে বলল, দেখ তুই আমাকে চিনতে পারছিস না, আমি মাঠু। হ্যাঁ, মাঠু ভাই তুমি? বলে হ্যাঁ, শোন, আমি তো লেফটেন্যান্ট হয়েছি, নেভির লেফটেন্যান্ট হয়েছি, কিন্তু দেখ পিছনে কে তাকিয়ে দেখ। আমি বললাম, বোরখা না খুললে আমি কী করে বুঝবো কে? বোরখা খোলা, ম্যাডাম বোরখা হলো, ম্যাডাম বোরখা খুলতেই আমি দেখি গুলবানু। আপনার আত্মীয়? তো আমার আত্মীয়। আর ওর বলে, তুমি একে কোথেকে ধরে আনলো? বলে, দেখ আমরা দুজন এখন ম্যারেজ রেজিস্টার থেকে আসতেছি। কী করলি? ওকে বিয়ে করে নিয়ে আসলাম। ওর বাবা তো আর এখন রাজি না, ওর বাবা তো না কি যেন যায়, ওর যে গোলাম দুলাভাই ও তো গোলাম মোস্তফার শাদী ছিল। হ্যাঁ, তারা তো আর বিয়ে আমাকে দেবে না। তা আমরা দুজন বিয়ে করে আসলাম। তো বিয়ে করে এসছি, ভালো কথা, আসো বসো, চা পানি করো, হয়েছে পার্টি ফাটি দিব। বলে, ওসব এখন ডাক, তুই আমাকে এখন রক্ষা কর, তোর ক্লাব আছে? তুমি তো এই ক্লাবের প্রেসিডেন্ট ছিল। আমি বললাম, তোমার ক্লাবে থাকবে, এখন তো দাস্তগীর ভাইস প্রেসিডেন্ট, পরে দাস্তগীর মানে পরে জেনারেল দাস্তগীর। আর তারপরে বললাম, মুস্তাফিজ আছে, কর্নেল মুস্তাফিজ? সেও আছে, সে তো প্রিয় বাসে আছে। আমরা সবাই এখন, আমিও তো এয়ারফোর্স একাডেমি শেষ করে আসলাম, এখন ছুটি যাইছি। ও না, আমি তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে আপনি তখন জয়েন করে আমিও তখন লেফটেন্যান্ট হয়ে গেছি, সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছি, তখন ছুটিতে এসেছি। আমার একটা পোস্টিং হবে, ওই অবস্থা। তখন মাউটি শুরু করবো, কী করবো? বলে, তোমার ছেলেমেয়েকে নিয়ে বেরো। বলে, কারণ কী হয়েছে, কি বিপদটা কী? বলে, জানো না, এই যে গুরুর পিছনে লেগেছিল ওই যে কি একটা ডাক্তার ছিল, ডাক্তার মালেক, পুরোনো একটা ডাক্তার ছিল মালেক, আর তার ছোটো ভাই ছিল ল্যাংড়া, হাত ভাঙা, জাভেদ না, এরকম আমি থাকবে, আজ তার নাম তখন। সেই ডাক্তার, আমি তার ভাই ছিল জাভেদ। ওরা নাকি ছুরি টুরি নিয়ে
ওরা টের পেয়েছে আমি গুলবনকে নিয়ে বিয়ে করতে চলে গেছি, ফিরবো, তারা খুঁজে উঠেছে পাচ্ছে ওই ডাক্তার মালিক সাহেব কি পছন্দ করতো হ্যাঁ গুলবানুকে? গুলবানুকে পছন্দ করতো, তাকে তার সাথে প্রেম করার চেষ্টা করতো, কিন্তু আচ্ছা কিন্তু গুলবানু তাকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, পাত্র দেয়নি, ওয়ান ওয়ে ট্রাফিক আর কি। আচ্ছা, পরে কি হলো? আচ্ছা, তো ওই সময় আমি তো আমার ক্লাবের নাম ছিল চিলড্রেন ক্লাব, বড় বড় লোকরা, ইন্টেলিজেন্ট লোকরা, তো পরবর্তীকালে এরা সব জেনারেল ফেল হয়েছিল। আমি হুইসেল মেরে বেরোলাম, আমার বাড়ির পিছন থেকে বেরোলো মান্নান বলে একটা ছেলে বেরোলো আমার বাড়িঘর থেকে, আর একটু আগে আমি চামারির দিকে ছুটে আসলাম। ওখানে এই যে টুইন টাওয়ারের মালিক ছিল হাসান, হাতি, আর একটা ভাই যেন, আর একটা হারুন, 3 ভাই হুইসেল দিলে আমরা 3টা বেরোলো। বর্তমান যে টুইন টাওয়ার তার মালিক, অরিজিনাল মালিক। তারপর বেরোলো আমান বলে একটা চামেলিবাগ থেকে ছেলে বেরোলো, পরে জেনারেল হয়েছিল। তারপর সিদ্ধেশ্বরী থেকে প্রিয়বাস থেকে বেরোলো কর্নেল মুস্তাফিজ, তখন তো কর্নেল মুস্তাফিজ মুস্তাফিজ আর কি। আচ্ছা, হয়তো ক্যাডেট ফাইট কি ছিল। আরও হুইসেল দিয়ে আমার ছেলে 10-12টাকে ছেলে টেলে নিলাম। কেউ সে ছেলে বলে বেরোলেন যে আমরাও দৌড়ে গেলাম, ওরা কোথায়? বলে ওরা মৌচাকের মোড়ে আছে, আসো আমাকে নিয়ে, আমাকে অন্তত আমার বাড়িতে পৌঁছাবার ব্যবস্থা করবো। গুগলুকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমার শান্তিনগরের বাসায় পৌঁছায় দাও, সেখানে আমার লোকজন আছে। এটা আমাকে এম এ খান বললো। আমি বললাম, তুমি মাটু ভাই তুমি চিন্তা করো না, তুমি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তোমাকে আক্রমণ করবে এই ডাক্তারের ল্যাংড়া ভাই, হাত কাটা মালেক এই করবে, হবে না। আমরা হুইসেল টুসেল দিয়ে আরও লোকজন জোগাড় করলাম, করে আমরা ওদের সাথে প্রায় একটা খণ্ডযুদ্ধ মতো হলো মৌচাক মার্কেটের কাছে। ওদের ইট পার্টি দিয়ে সরাই দিলাম, আর গুলু রানীকে আর মাটু ভাইকে নিয়ে পৌঁছে দিলাম শান্তিনগর। আপনারা কি হেঁটে গেলেন নাকি কোনো যানবাহনে? না, যানবাহন না, দৌড়াতে হেঁটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যানবাহন ফানবার কোথায়, ফাঁকা বাড়ি, দূরে সব। দৌড়াতে হাতে লাঠি ফাটি নিয়ে, ইট ফিট নিয়ে আমরা 10-12টা ছেলে আমরা বেরোলাম। এখান থেকে ওদের ডাকছি, ওদের ওখান থেকে রেখেছি। আমার ক্লাবের ছেলে পেলে না, তখন এরকম না তো, ঘন বাড়ি না, আচ্ছা আচ্ছা, ফাঁকা বাড়ি, দূরে বাড়ি। সেই 55 সালের ঘটনা। 55 করে এটা নিয়ে কোনোভাবে তারপরে শান্তিনগরকে নিয়ে গুলুরানি আর মাটু ভাইকে পৌঁছে দিলাম। তারপরে আমরা হাঁপাতে আমাদের ছেলে বললে যে তোরা কিছুক্ষণ এখানে পাহাড়টা দে, আমার সব টায়ার্ড, দৌড়াদৌড়ি করে ইট পিট মেরে, আর ওদেরকে ভাগাই দিলাম। এই হলো মূল ঘটনা। কতদিন পরে আবার দেখা হলো তাদের সঙ্গে? দেখা হয়েছে কি আর কতদিন দেখা হয়েছে? ওদের বিয়ে দিলাম না, বিয়ে তো হয়ে গেল। তারপরে কিছুদিন পরে গোলাম মোস্তফা মেনে নিল, আফটারঅল বিয়ে হয়ে গেছে। আসলে গোলাম মোস্তফা সাহেবের মেনে নেওয়া না নেওয়ার তো কিছু না, কারণ তার তো শালিকা, কিন্তু শালিকা হলেও তার শ্যালকরা আছে, পাশা আছে। তারপরে ওদের বড় ভাই দুটো ছিল অন্য পক্ষের, মোস্তফা মনোয়ার, আজিজ, ওরাও সবাই পরে মেনে নিয়েছে। কারণ এ তখন নেভাল অফিসার হয়ে ফিরলো, লম্বা চোলা, কত সুন্দর চেহারা, মাটু ভাইয়ের চেহারা কি লম্বা ছিল, বাপরে বাপ। অ্যাডমিরাল এম এ খান সাহেবের সঙ্গে কতদিন পর্যন্ত আপনার যোগাযোগ ছিল? আজীবন। আমার বিয়েতে গোলাম মোস্তফা আসলো, মাটু ভাই, এম এ খান আসলো, গুলু রানী আসলো। একটা ঘটনা মনে পড়লো আমার, ওই রিয়ার অ্যাডমিরাল এম এ খান, এই কী বলে এটাকে, ইস্কাটনে একটা অফিস ছিল নেভির, ওইখানে ওর পোস্টিং ছিল। একদিন আমি ফোন করলাম, মাটু ভাই আমার ওয়াইফ তোমার বাড়িতে বেড়াতে আসতে যায় বিকেলে, চলে আসো। তো আমি আর আমার ওয়াইফ হেলেন গেলাম বিকেলে। যেই পৌঁছালাম মাটু ভাই মানে এম এ খান তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে বেরিয়ে থাম বলে কী হলো? যে আমি তো তোদের দাওয়াত করেছি, সব রেডি কিন্তু বাসায় গণ্ডগোল। কী গণ্ডগোল? এই দাঁড়া একটু শোন। আমি দেখি যে প্লেট ভাঙার শব্দ আসতেছে। বলে কি ভিতরে কী হচ্ছে? মারপিট কার সাথে কার হচ্ছে? বলিস না, এগুলো হলো আমার 2 মেয়ে মারপিট করতেছে, জানিস এরা তো দুজনে বনে না, এরা মানে লাঠি। কি নাম 2 বোনের? বিন্দু আর ঝর্ণা। ওদের ভালো নামটা কী ছিল জানতাম না। বাচ্চা মেয়েরা মারপিট করছে। তারপরে এদের মধ্যে একটাকে বিয়ে করেছিল তারেক রহমান। আচ্ছা আচ্ছা। আপনি তারেক রহমানের বিয়েতে ছিলেন কিনা? না, ছিলাম না, আমি তখন ট্রেনিংয়ে লন্ডনে ছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীকালে অ্যাডমিরাল এম এ খান মন্ত্রী হয়ে নৌ পরিবহন মন্ত্রী হয়, এবং আমাদের কোন সরকারের আমলে সেটা? এটা হলো মনে হয় এরশাদ। আচ্ছা আচ্ছা। মন্ত্রী হওয়ার সময় বা মন্ত্রী হওয়ার পরে আপনার সাথে যোগাযোগ ছিল? খুব যোগাযোগ ছিল। আমি তার ওখানে অফিসে যেতামও, সচিবালয়েও যেতাম। তারপরে আমার একবার প্রবলেম হয়েছিল, আমি মংলা পোর্টে ছিলাম, আমার প্রবলেম হয়েছিল, আর সে ছিল মন্ত্রী। আমি মন্ত্রীকে যে বললাম, দেখো আমার পিছনে পলিটিক্স করতেছে, সে চেয়ারম্যানকে ধমকায় দিল যে আরে কাপ্তান নুরুদ্দিন হলো আমার ফ্রেন্ড, ডোন্ট টাচ হিম। এটা হলো এম এ খান। আমি তখন কিছুটা রক্ষা পেলাম, কারণ আমার দলদিন থাকে না, আমি
প্রথম সচিব ছিলাম, যদিও আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল খোদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবুও আমার কিছু শত্রু আমার ওখানে, যেহেতু আমি হাজার হাজার লোককে চাকরি দিয়েছিলাম বাংলা পোর্টে, জিয়াউর রহমানের দুটো ভাইকেও চাকরি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো দারুণ একটা স্মৃতিচারণ শুনলাম আপনার কাছ থেকে, ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই পরম শ্রদ্ধেয় ব্যক্তিটি, তিনি এখন 90-এর প্রান্তে দাঁড়িয়ে আছেন, 90 বছর বয়স অতিক্রম করেছেন ইতোমধ্যেই। তার জীবনের অনেক রোমাঞ্চকর গল্প, অনেক বিরল গল্প আছে, যার কিছুটা অংশ আমরা ইতোমধ্যে জেনে গেছি। সামনের পর্বগুলোতে আরও নতুন নতুন গল্প আমরা শুনবো আমাদের এই কিংবদন্তি মানুষ কাপ্তান নূরের কাছ থেকে। ধন্যবাদ মানিক ভাই, ধন্যবাদ অগণিত দর্শক। আপনারা আমার আগের গল্প শুনে অনেক ভোট দিয়েছেন, এবারের গল্পগুলো শুনুন। এগুলো কিন্তু ইনশাআল্লাহ সত্য কাহিনী। আমার বয়স হয়ে গেছে অনেক, দু একটা ভুলবাদ হতে পারে, কিন্তু আমার যা মনে আছে সত্য কোথায় বলার চেষ্টা করেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে।